আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আমার এই পালসার N160টা নিয়ে আসি এবং এটার কিছু ভালো এবং খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরবো। আর একটু কাছে আসেন, নাহলে আমার সাউন্ডটা শোনা যাবে না, যেহেতু আমি রেকর্ডার ইউজ করি না। আচ্ছা, এটা লুকের দিক থেকে এই পালসার N160টা খুবই চমৎকার, কিন্তু এখানে কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমি আপনাদেরকে আগে তুলে ধরি। ফার্স্ট অফ অল, এই বাইকটা অনেক বেশি ময়লা হয়। আপনারা দেখেন, আমি ইচ্ছা করে গাড়িটা ধুই নাই। এই দেখেন, এটার চাকা থেকে যে পিলিয়ন বসে, মানে বর্ষাকালে সে বসার মতন অবস্থা থাকে, পিছন থেকে প্রচুর পরিমাণ কাদা আসে। 1 নম্বর পয়েন্ট, এটার সামনে পিছনে খুব বেশি কাদা হয়। এই জায়গাটা দেখেন, এই যে 2 দিন আগে বৃষ্টি পড়ছে, যে কারণে আমার এই অবস্থাটা এই ধরনের। এই জায়গাগুলোতে খুব বেশি কাদা ধরে। এগুলো ওয়াশিংয়ে গেলেও অনেক সময় কাদাগুলো আবার ঠিকভাবে পরিষ্কার হয় না। তারপরে সেকেন্ড যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে এটার সাইড গ্লাসগুলো অন্যান্য বাইকের তুলনায় অনেক বড়। যখন গাড়িটা আমরা টার্নিং করি বা কাইট দিই, তখন দেখা যায় যে এই গ্লাসগুলা অন্য গাড়ির সাথে বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে, এবং এটা নিয়ে সবসময় আমি একটু কনফিউশনে থাকি। তো আমি এই গ্লাসগুলো চেঞ্জ করে ফেলার চিন্তাভাবনা আছে। আরেকটা বিষয় হচ্ছে, আমি এই গাড়িটাকে একটু সামান্য মডিফাই করছি। এই গাড়িটার এই উপরের যে উইন্ড ব্রেকারটা লাগাইছি, এটা কিন্তু এই গাড়ির সাথে আসে না। তো এটা হচ্ছে যে এফজেডের উইন্ড ব্রেকার, এটা একটা প্রবলেম। তারপরে যে সমস্যাটা, সেটা হচ্ছে যে এটার বিল্ড ম্যাটেরিয়ালটা এই জায়গায় প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, যে প্লাস্টিকটা খুবই পাতলা, এটা যে কোনো সময় জোরে চাপ খেলে ভেঙে যাবে। তারপরে যে একটা ছোটোখাটো যে সমস্যাগুলো, সেগুলো বলি। এই যে এই দড়ি বাঁধার জন্য স্ট্যান্ড যেটা দিছে, এটাতে পিছনে তো আমাদের বাংলাদেশের সবারই ওয়াইফরা বেশিরভাগ উঠে, তাদের এখানে শাড়ি এবং যদি ছেলে হয় পাঞ্জাবি এখানে আটকে যায়, এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা এই ডিজাইনটা একটু চেঞ্জ করা দরকার ছিল। তারপরে যে সমস্যাটা, সেটা হচ্ছে পিছনের সাসপেনশনটা অনেক বেশি শক্ত, যে কারণে পিছনে পিলিয়ন যে বসে, সে দেখেন আমি এটাকে চাপ দিলে এটা কিন্তু এখন স্ট্যান্ডে আছে, তারপরও এটা যতটুক সাসপেন্ড করার কথা ততটুকু সাসপেন্ড করতেছে না। ফোর্থ যে সমস্যাটা, সেটা হচ্ছে এটার বাম্পারটা খুব লো কোয়ালিটি দেওয়া হয়েছে, এটা কিন্তু খুব সহজে ভেঙে যায়। তারপরে যে সমস্যাটা, সেটা হচ্ছে এটা একটা মেজর প্রবলেম, সেটা হচ্ছে এটার যে সেলফ মোটরটা আছে, সেলফ মোটরটা বেশি গরম হয়। এখন আমি চালাই আসি, প্রায় 60 কিলো চালাই আসি, এটা সেলফ মোটরটা অনেক বেশি গরম হয়ে যায়। এবং এই বাইকটার অনেকগুলো, আমি উত্তরা মোটরসে গিয়ে কথা বলছিলাম, আমার এই মোটরটার সেলফ মোটরের সমস্যা হয়েছিল, তো ওনারা আমাকে এটা ফ্রি চেঞ্জ করে দিছে। কিন্তু সমস্যা যেটা হয়েছে, সেটা হচ্ছে এটা এখনও হিট হয়, এবং আমি ওখানে যাই দেখছি এই পালসার N160তে সেলফ মোটরের সমস্যা থাকে। তো এটা হচ্ছে বিষয়। আরও ছোটোখাটো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে ভালো বিষয়গুলো বলি। এটা দেখতে, এটার লুকিংটা খুব সুন্দর, এটার মাইলেজটা খুব ভালো পাওয়া যায়, এটা হাইওয়েতে প্রায় 40-এর মতন পাওয়া যায়। এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালো, 154 কেজি আছে। এটার ওয়েটটা আমাদের বাংলাদেশের যেসব গাড়িগুলো আছে সেগুলোর তুলনায় অনেকটা বেশি। তো এটা রাস্তার সাথে খুব বেশি লেগে থাকে, এবং গাড়িটা যখন হাইওয়েতে চলে তখন খুব বেশি কাঁপাকাঁপি করে না। আরেকটা সবচেয়ে বিশাল সমস্যা, সেই সমস্যাটা আমি গাড়ি কিনা থেকেই এই সমস্যাটা ফেস করছি, সেটা হচ্ছে এটার হ্যান্ডেলবারটা অনেক বেশি কাঁপে। আমার এখানে আপনারা একটা মাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে আমি আমার ক্যামেরাটা মোবাইলটা লাগাই, তো আমার কিন্তু স্টেবিলাইজার অন আছে। আমি S23 আলট্রাতে আমার শটটা নেওয়া হচ্ছে। আমি যখন এখানে লাগাই, এটা যতই স্টেবল হোক না কেন, আমার ভিডিও ফুটেজটা কিন্তু কাঁপা আসে। 1 2 নম্বর হচ্ছে, গাড়িটা যখন 80 বা 60-এ চলে, তখন যদি অনেকক্ষণ সময় 10 মিনিট 15 মিনিট যদি একই পিকআপে রেখে চালায়, তখন কিন্তু আমার হাত ব্যথা করে, এখানে মাসেলগুলা, এই জায়গাগুলো আমার হাত ব্যথা করে। তো যে কারণে আমার কাছে মনে হয় এটা গাড়ি শুরু থেকে, আমার আগের বাইকটা ছিল জিক্সার, আপনারা অনেকেই জানেন। তো জিক্সারের তুলনায় এখানে এই হ্যান্ডেলবারের ভাইব্রেশনটা অনেক বেশি। আরও একটা বিষয় যেটা, সেটা হচ্ছে পিলিয়ন সিটটা অনেক উপরে। আমার হাইট হচ্ছে 5 ফিট 8.5 ইঞ্চি, মানে 9 ইঞ্চি ধরেন,
আমার জন্য সিটিং পজিশন কিন্তু ঠিকই আছে, আমার পাটা আমি মাটি ছুঁইতে পারতেছে এবং আমার জন্য সমস্যা হয় না। কিন্তু যখন একটা পিলিয়ন পিছনে উঠে এবং এটার কিন্তু একটু অ্যাগ্রেসিভ মুডে আছে এই হ্যান্ডেল বারটা, যে কারণে একটু ডাউন অ্যাঙ্গেল হয়েই আসলে চালাতে হয়, কারণ সিটিং পজিশনটাও এরকম। যখন পিছনে আরও মনে করেন 60-70 কেজি পিলিয়ন উঠে, তখন কিন্তু যখন ব্রেকটা করে তখন হাতের এই জায়গায় প্রচণ্ড প্রেশার পড়ে। এই প্রেশারটা আপনি ফিল করবেন যখন 2 ঘন্টা 3 ঘন্টা টানা রাইড করবেন, হাইওয়েতে বা লং রাইডে যাবেন, তখন এই সমস্যাটা আপনি ফেস করবেন। এবং পিলিয়নের সিটটা অনেক উপরে, অনেক সময় আমার এই হাইডেও এই পিলিয়নের এই জায়গাটাতে আমার পা আটকে যায়। আমি যখন পা ঘুরাই নামাইতে যাই তখন আমার এই জায়গাগুলোতে পা লেগে যায়। এবং পিলিয়নকে উঠতে, যেমন আমার বউ সবসময় আমার বাইকটাতে উঠে, যে কারণে আমার এটা কিন্তু আমি আলগা লাগানো, তো ও কিন্তু এটার উপর ভর দিয়ে তারপরে উঠতে হয়। এবং যারা আমাদের ছেলেরাও যারা 5 ফিট 5.5 ফিটের নিচে আছে, তারাও এই বাইকে উঠতে কষ্ট হবে। এই বিষয়টা আসলে বাজাজ কোম্পানির মনে রাখা দরকার ছিল। বাকি সব কিছু ঠিক আছে, এখানে ইন্ডিকেটর লাইট, তারপর হচ্ছে গাড়ির স্পিড যেটা উঠে টপ স্পিড 130 পর্যন্ত আমি এটার পাইছি। এবং সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এটার মাইলেজে, এবং এটা অ্যাট্রাক্ট করে মানুষকে সবচেয়ে বেশি এটার লুকিংয়ের কারণে। এটার টাঙ্গিটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। আর আমি যদি কম্পেয়ার করি জিক্সারের সাথে কম্পেয়ার করি, জিক্সারের কিন্তু 5টা প্রবলেম ছিল। গিয়ার শিফটিংটা টাইট ছিল, ক্লাচ লিভারটা টাইট ছিল। তো আমার এই কারণে আমি এই বাইকটাতে শিফট করছি, এবং এটাতে ডুয়েল চ্যানেল এবিএস। হ্যাঁ, জিক্সারে কিন্তু আমার এবিএস ছিল না, আমার মনোটোন ছিল। তো এখানে কিন্তু ডাবল ডিস্ক এবং ডুয়েল চ্যানেল এবিএস আছে। এবং বাংলাদেশে মনে হয় এটাই প্রথম গাড়ি যেটাতে ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে, এবং এবিএস খুব ভালো কাজ করে। কিন্তু আমার গাড়িটা এখন যদি আমি দেখাই, একটু সামনে আসেন, আমি আমার এই গাড়ির রিভিউ দিচ্ছি 20,000 কিলো চালানোর পরে। আপনারা যদি একটু দেখেন, এটা আমি দিচ্ছি 20,000 কিলোর মতো। এই যে আমার এখানে 20,156 হয়েছে, দেখেন 20,156। তা একটু জুম করেন। তো আমি 20,000 কিলো চালানোর পরে আমি এই রিভিউটা দিচ্ছি। তো মানে এটার যে এবিএস সিস্টেমটা, আমার পায়ের এবিএসটা এখন ইদানিং দেখতেছি ছেড়ে দিচ্ছে। আমি চেপে ধরে রাখছি, আমি জানি এবিএসটা কাজ করে ছেড়ে ধরে কাজ করে, কিন্তু ইদানিং দেখতেছি আমি মানে একটা লম্বা টাইম ছেড়ে দিচ্ছে, যার কারণে আমার গাড়িটা স্লিপ করতেছে, পিছনের চাকাটা ঘুরে যাচ্ছে, স্লিপ করতেছে। তো এটা একটু রিস্কি হয়ে যাচ্ছে। এটা আমি 20,000 কিলো চালানোর পরে আমি এই জিনিসটা বুঝতে পারছি। তো এটা আগে এরকম ছিল না। তো যদিও আমার এখানের ব্রেক শুটা নতুন, এটা আপনারা অনেকেই আসলে মনে করবেন যে এবিএস তো এইভাবেই কাজ করে, কিন্তু এবিএস তো আমি আগেও চালাইছি, যে কারণে আমি এটার কম্পেয়ারটা বুঝতে পারতেছি যে এটা খুব সামান্য পরিমাণ মানে ঝামেলা আছে এই এবিএসে, এটা ঠিকভাবে কাজ করতেছে না। এবং এটার কিন্তু ব্রেক শু নতুন, সামনে পিছনের ব্রেক শু নতুন। আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে এই গাড়িটাতে মোবিল লাগে, ইঞ্জিন অয়েল লাগে 1300 ml। তো যেটা অনেক বেশি, বাংলাদেশের অন্যান্য বাইকের তুলনায় এটা একটু বেশি মোবিল লাগতেছে, যে কারণে আপনাকে অবশ্যই 1 লিটারের 2টা মোবিল কিনা লাগবে। তাহলে আর বাকি যেটা থাকবে 700 ml যেটা থাকবে, সেটা আপনার 1 মাস 2 মাস বা এটা আপনি সর্বোচ্চ 2000 কিলো চালাইলেও এইটা নষ্ট হয়ে যাবে। ওখান থেকে কিছু ইঞ্জিন অয়েল বাতাসে উড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো যে কারণে আমার 700 mlটা আমার ওয়েস্টেজ, 2টা কিনা লাগতেছে। তো বেশিরভাগ যারা N160 ব্যবহার করতেছে তারা ইঞ্জিন অয়েল কিনতেছে 1 লিটারের একটা, আর বাকিটা খোলা মিক্স ব্যবহার করতেছে। তো এটা একটা প্রবলেম আমার কাছে যেটা মনে হয়। আর আমি এই 1300 ml ইঞ্জিন অয়েল বেশি ঢুকাইলাম অন্যান্য বাইকের তুলনায়, আমার লাভটা কি হইলো? তো আমার কিন্তু এখানে এক্সট্রা কোনো বেনিফিট নাই। 300 ml যে আমি বেশি ঢুকাচ্ছি, এটার মধ্যে আমি এক্সট্রা কোনো বেনিফিট পাচ্ছি না। আর এটার পজিটিভ সাইন হচ্ছে এটার মিটারে অনেকগুলা ইনফরমেশন আমরা পাই। গাড়ি যে স্পিডে চলতেছে সেই স্পিডে আমার তেল অনুযায়ী আর কতটুক রাস্তায় যেতে পারবো সেটা ইন্ডিকেট করে, এবং মিটার তো আছেই, কত কিলোমিটার এটা চলতেছে এটা আছে। এবং এখানে অনেকগুলো সেন্সর ব্যবহার করা হয়েছে। যেমন মনে করেন আমার এই যে এখন এখানে সাইড স্ট্যান্ডটা আছে, আমার গাড়িটা কিন্তু এখন স্টার্ট দিলে, গিয়ার দিলে আর গিয়ারে পড়লে এটা গাড়িটা বন্ধ হয়ে যাবে। এই গাড়িটা বন্ধ হয়ে গেছে। তো এই ফাংশনগুলোর কারণে এটা আসলে
খুব ভালো করছে এই প্রাইস অনুযায়ী, তবে প্রাইসটা আর একটু কম হলে ভালো হতো। প্রাইস কম না হলেও যে ফেসিলিটিগুলো দিছে সেই ফেসিলিটিগুলো যদি একটু কোয়ালিটিটা বাড়ায় দিত তাহলে আমার কাছে মনে হয় যে এটা বেস্ট চয়েস। কারণ এটার হ্যান্ডেল বারটা যদি একটু মোটা দিত, জিক্সারের মতন করে দিত, তারপরে চাকার সাইজটা যদি একটু বড় দিত, যদিও আমি মাইলেজ কম পাইতাম, হয়তো আমি 35 পাইতাম, এখন 40 পাই। হ্যাঁ, ইঞ্জিন অয়েলের বিষয়টা যদি আমার একটু কম হইতো। তারপরে যেটা এই যে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কাদার সমস্যা। বৃষ্টির দিনে এই গাড়িটা চালানোটা সো টাফ, যেই বসুক না কেন পিছনে, তার পিছনে মাথার উপর পর্যন্ত কাদা উঠে। তো এটা মেনে নেওয়া যায় না। আর বাকি সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আমি যেগুলো বললাম সেগুলো অনেকের কাছে আসলে সিলি বিষয় মনে হবে, অনেকের মনে হবে যে গাড়িটার ওজন বেশি, ব্রেকিং ভালো আলহামদুলিল্লাহ, আমিও বলতেছি ব্রেকিং ভালো, কিন্তু 20,000 কিলো চালার পরে এটার নতুন ব্রেক শো দেওয়ার পরেও এবিএসটা ঠিকভাবে কাজ করতেছে না। তো আমি জানি যে মানে পিছনের চাকা মানে 15% এবং সামনের চাকা 85% ব্রেকিং সিস্টেমে কাজ করে এবিএসের ক্ষেত্রে। আপনি সামনে পিছনে একসাথে ব্রেক করলে ভালো ব্রেকিং হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে পিছনের চাকাটা এখন ছেড়ে দিচ্ছে, একটা লম্বা সময় ছেড়ে দিচ্ছে। তো এটা একটা প্রবলেম পাইছি। আর ডিজাইনের দিক থেকে এ প্লাস, তারপরে তেল মাইলেজের দিক থেকে এ প্লাস, মিটারের যে ইনফরমেশান সেটা দিয়ে এ প্লাস, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে যে প্রজেক্টর লাইটটা, এই প্রজেক্টর লাইট 3.5 লাখ 4 লাখ টাকার গাড়িতেও আমরা পাই না এখন। ঠিক আছে, এই প্রজেক্টর লাইটটা বাংলাদেশের মধ্যে শুধু এই গাড়িটাতেই ব্যবহার করা হয়েছে, এই রেঞ্জে, এই প্রাইস রেঞ্জে এই গাড়িটাতেই ব্যবহার করা হয়েছে। তো যারা এই বাইকটা কিনতে চান তারা আমার নেগেটিভ পয়েন্টগুলোকে চিন্তা ভাবনা করে দেখতে পারেন, তারপরেও যদি ভালো লাগে তাহলে আপনারা কিনতে পারেন। তবে আমার কাছে মনে হয় জিক্সার বা এফজেড এই বাইকগুলোর সাথে এটা খুব ভালো একটা কম্পিটিশানে আছে, ডুয়েল চ্যানেল এবিএস আছে, ওদিক থেকে আমরা এই বাইকটা এখানে আগায় আছে। তো সব কিছু বিষয় বিবেচনা করে তারপর বাইকটা কিনবেন। আসসালামু আলাইকুম।